দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। তেল আবিবে ইসরায়েলি সেনা সদর দফতরে ড্রোন হামলা। এরপর জানিয়ে দিব গাজায় ত্রাণ সহায়তায় ওয়াশিংটনের দাবি মানতে পারছে না আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো। এদিকে ট্রাম্পের কাছে গাজা ও লেবাননে যুদ্ধবিরতির দাবি আরব মার্কিন ভোটারদের। এরপর জানিয়ে দিব ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখার প্রত্যয় যুক্তরাষ্ট্রের। আরও জানিয়ে দিব নিজেদের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ভারত। সর্বশেষ জানিয়ে দিব তেহরানে নির্মাণ করা হবে টানেল নেটওয়ার্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ট্রাম্পের কাছে গাজা লেবাননে যুদ্ধবিরতির দাবি আরব মার্কিন ভোটারদের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্পের কাছে গাজা ও লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণার জন্য তৎপরতা শুরু করার দাবি জানিয়েছেন দেশটির মুসলিম ও আরব বংশোদ্ভূত মার্কিন ভোটাররা। মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার মুসলিম দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে গিয়ে স্থায়ী হয়েছেন এবং নাগরিকত্ব অর্জন করেছেন এমন ব্যবসায়ী ও উদ্যোক্তাদের একটি বাণিজ্যিক সংস্থা রয়েছে। সেটির নাম মিনা আমেরিকান চেম্বার অব কমার্স। এমএসিসির সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে অবস্থিত। সম্প্রতি গাজা এবং লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণার জন্য ট্রাম্পকে তৎপর হওয়ার অনুরোধ করে চিঠি দিয়েছে এমএসসিসি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে সেই চিঠিটি পোস্ট করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে ভোট চেয়ে গত ২৬ অক্টোবর লেবানিজ আমেরিকান ভোটারদের উদ্দেশ্যে চিঠি দিয়েছিলেন আপনি। পুরো আরব মার্কিন কমিউনিটি সেই চিঠিতে সাড়া দিয়েছে। আর কিছুদিনের মধ্যেই আপনি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন। তেল আবিবে ইসরায়েলি সেনা সদর দফতরে ড্রোন হামলা। তেল আবিবে ইসরায়েলের সামরিক বাহিনীর সদর দফতর ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইরান সমর্থিত লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীটির দাবি, বুধবার তেল আবিবের প্রাণকেন্দ্রে তারা এই হামলা চালিয়েছে। এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্রখ্যাত তেল আবিবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান কার্যালয়ে বিস্ফোরক বোঝাই ড্রোন হামলা চালানো হয়েছে। তবে এই হামলায় সেখানে কোনো ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানি ঘটেছে কিনা সেই বিষয়ে কিছু জানায়নি হিজবুল্লাহ। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, লেবানন থেকে ছোড়া ২টি ড্রোন ও ৪০টি প্রজেক্টাইলে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে লেবাননের সশস্ত্র গোষ্ঠীর এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া তেল আবিবের কোন এলাকা লক্ষ্য করে এসব ড্রোন ও প্রজেক্টাইল ছোড়া হয়েছিল সেই বিষয়ে সুনির্দিষ্ট করে কোনো তথ্য জানায়নি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের কিরিয়া সামরিক ঘাঁটিতে প্রথমবারের মতো বিমান হামলা চালিয়েছেন হিজবুল্লাহর যোদ্ধারা। কিরিয়ার সামরিক ঘাঁটিটি ইসরায়েলের যুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও কর্মীদের সদর দপ্তর হিসেবে ব্যবহার করা হয়। একই সঙ্গে ইসরায়েলের যুদ্ধ ব্যবস্থাপনা ও বিমান বাহিনীর যুদ্ধ নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান কর্তৃপক্ষের কার্যালয় সেখানে রয়েছে। গাজায় ত্রাণ সহায়তা ওয়াশিংটনের দাবি মানতে পারছে না আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো। বর্তমানে গাজায় ত্রাণ কার্যক্রমে ইসরায়েল বাধা দিচ্ছে না। মঙ্গলবার ১২ নভেম্বর এক বিবৃতিতে একথা বলেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। তাদের ভাষ্য, গাজার ফিলিস্তিনিদের মানবিক পরিস্থিতি কতটা বিপর্যকর সে বিষয়টি জানে ওয়াশিংটন। বুধবার ১৩ নভেম্বর এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন ১৩ অক্টোবর তাদের মিত্র ইসরায়েলকে একটি চিঠি দিয়েছিলেন। ওই চিঠিতে ৩০ দিনের মধ্যে গাজার মানবিক পরিস্থিতি মোকাবেলায় কি পদক্ষেপ নিতে হবে এ সংক্রান্ত একটি তালিকা দেওয়া হয়েছিল। এটি করতে ব্যর্থ হলে ইসরায়েলকে মার্কিন সামরিক সহায়তা বন্ধ করে দেবার হুঁশিয়ারি দিয়েছিল ওয়াশিংটন। মঙ্গলবার নির্ধারিত সময়সীমার শেষ দিনে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ডেপুটি মুখপাত্র
বেদান্ত প্যাটেলকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কিছু বলতে অস্বীকার করেন। তবে তিনি সাংবাদিকদের বলেন, ইসরায়েল মার্কিন দাবিগুলো পূরণের জন্য পদক্ষেপ নিয়েছে এবং ওয়াশিংটন পরিস্থিতি মূল্যায়ন অব্যাহত রেখেছে। প্যাটেল বলেন, আমরা কিছু অগ্রগতি দেখেছি, আমরা আরও কিছু পরিবর্তন দেখতে চাই। আমরা বিশ্বাস করি যে মার্কিন হস্তক্ষেপ না হলে এই পরিবর্তনগুলো কখনোই ঘটত না। তেহরানে নির্মাণ করা হবে টানেল নেটওয়ার্ক। ইরানের রাজধানী তেহরানে নির্মাণ করা হবে প্রতিরক্ষামূলক টানেল নেটওয়ার্ক, এমনটাই জানিয়েছেন তেহরানের সিটি কাউন্সিলের পরিবহন বিষয়ক বিভাগের প্রধান। ইরানি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে রয়টার্স বলছে, ইসরায়েলি আক্রমণ থেকে রক্ষা পেতেই এই টানেল নেটওয়ার্ক নির্মাণ করা হয়েছে। তাসনিম নিউজকে তেহরান সিটি কাউন্সিলের পরিবহন শাখার প্রধান বলেছেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো তেহরানে প্রতিরক্ষামূলক সুবিধা সহ একটি টানেল তৈরি করা হচ্ছে। ইরানের শীর্ষ নেতৃত্বদের সুরক্ষার জন্যই এই টানেল নেটওয়ার্ক নির্মাণ। তিনি জানিয়েছেন, এ টানেলের এক প্রান্তে থাকবে সিটি সেন্টার মেট্রো স্টেশনের কাছে এবং অপর প্রান্ত যুক্ত থাকবে ইমাম খোমেনি হাসপাতালে। তেহরানে টানেল নেটওয়ার্ক নির্মাণের এই ঘোষণা এমন এক সময় এলো যখন এক মাসেরও কম সময় আগে ইসরায়েল শহরটিতে হামলা চালিয়েছিল। এর আগে গত ২৬ অক্টোবর সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ইরানে হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইডিএফ বলেছে, ইসরায়েলে ইরানের কয়েক মাসের ক্রমাগত হামলার প্রতিক্রিয়া হিসেবে এই হামলা চালানো হয়েছে। চলতি বছরের এপ্রিলে সিরিয়ায় ইরানের দূতাবাস ইসরায়েলি হামলায় দেশটির বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কমান্ডার নিহত হন। জবাবে তেহরান ইসরায়েলে ৩ শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালায়। এরপর ইসরায়েলও আবারও হামলা চালায় ইরানে। নিজেদের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো ভারত। নিজেদের তৈরি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের তত্ত্বাবধানে মঙ্গলবার হয়েছে উৎক্ষেপণ। বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ডিআরডিও। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই উৎক্ষেপণের চিত্র পোস্ট করা হয়েছে। বলা হয়েছে, ভূমিতে অবস্থিত যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি ভূমি কিংবা জাহাজ থেকে ছোড়া যাবে। তবে পরীক্ষা হওয়া এই ক্ষেপণাস্ত্র এবং সেটির রেঞ্জ সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি ডিআরডিও। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এক বিবৃতিতে বলেছেন, এটি সম্পূর্ণ ভারতের নিজস্ব উদ্যোগে এবং নিজেদের প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র। এই সফল পরীক্ষা ভবিষ্যতে আরও দেশীয় ক্ষেপণাস্ত্র তৈরির পথ উন্মুক্ত করে দিল। সাধারণত দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর রেঞ্জ 1000 কিলোমিটার বা তার চেয়ে বেশি হয়। এর আগে নির্ভয় এবং ব্রহ্ম নামের দুটি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ চালিয়েছিল ভারত। দুটোরই রেঞ্জ ছিল 1000 কিলোমিটার। ট্রাম্প দায়িত্ব নেয়ার আগ পর্যন্ত ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখার প্রত্যয় যুক্তরাষ্ট্রের। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন বিদায় নেয়ার আগ পর্যন্ত, অর্থাৎ নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার আগ পর্যন্ত আগামী কয়েক সপ্তাহ ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা জোরদার করবে যুক্তরাষ্ট্র। ন্যাটো সদর দফতরে মিত্র দেশগুলোর দূত ও ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের আগে বুধবার 13 নভেম্বর ব্লিংকেন এক সংবাদ সম্মেলনে বলেন, ইউক্রেন যাতে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে কার্যকরভাবে আত্মরক্ষা করতে পারে তা নিশ্চিত করতে আমরা যা করছি তা অব্যাহত থাকবে। রুশ বাহিনীর পাশাপাশি ইউক্রেনে উত্তর কোরিয়ার সেনা পাঠানোর বিষয়ে ব্লিংকেন বলেন, এর কড়া জবাব দেয়া হবে। যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও ইউক্রেনের গোয়েন্দা সংস্থাগুলো বলছে, ইউক্রেনে উত্তর কোরিয়ার 12,000 সেনা পাঠানো হয়েছে। এই সেনাদের বেশিরভাগই রাশিয়ার কুরস্ক অঞ্চলে মোতায়েন করা হবে বলে মনে করা হচ্ছে। ব্লিংকেন যখন কথা বলছিলেন ঠিক তখন ৭৩ দিনের মধ্যে কিয়েভে প্রথমবারের মতো অসংখ্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ছড়ে রাশিয়া। এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ইউক্রেনীয়দের যুদ্ধ চালিয়ে যেতে নিরুৎসাহিত করার প্রয়াসে রাশিয়া হামলা জোরদার করেছে।